আচ্ছা, ইতিহাস বললেই আমাদের মাথায় ঠিক কি আসে? শুধু কিছু সাল, তারিখ, যুদ্ধ, রাজার নাম, তাই তো? কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটুকুই? নাকি এর গভীরে আরও অনেক কিছু লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই চাবিকাঠিটা খুঁজব, যেটা সাধারণ তথ্যকে একটা গভীর জ্ঞানে বদলে দেয়। হ্যাঁ, অনেকেই কিন্তু এটাই ভাবেন, যেন ইতিহাস মানে কিছু শুকনো ফ্যাক্টস মুখস্থ করা। কিন্তু একজন ঐতিহাসিকের আসল কাজটা কি বলুন তো? শুধু ফ্যাক্টস কালেক্ট করা না। চলুন আজ এই ধারণাটাকেই একটু ভেঙে দেখা যাক। দেখুন, ইতিহাসবিদরা শুধু তথ্য জড়ো করেন না, তাদের আসল কাজ হলো ওই তথ্যগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে বের করা, একটা কানেকশন তৈরি করা। আর এই কানেকশনটা তৈরি করার জন্য তাদের হাতে যে সবচেয়ে শক্তিশালী টুলটা আছে, সেটার নামই হলো সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে জানব এই জেনারেলাইজেশন জিনিসটা আসলে কি। তারপর দেখব এর কয়েকটা লেভেল আছে, এর কিছু সমস্যাও আছে, সেগুলো নিয়েও কথা বলবো। একটা দারুণ উদাহরণ দেখব, আর শেষে জানব কিভাবে এই স্কিলটা আরও ভালো করা যায়। বেশ, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই এই সাধারণীকরণ বা জেনারেলাইজেশন আসলে কি, আর কেনই বা এটা একজন ঐতিহাসিকের জন্য এতখানি জরুরি। একদম সহজ করে বললে, জেনারেলাইজেশন মানে হলো আলাদা আলাদা বিন্দুকে জুড়ে একটা ছবি তৈরি করা। ধরুন, এখানে একটা ঘটনা ঘটল, ওখানে আরেকটা। এই দুটো ঘটনার মধ্যে যখন একজন ঐতিহাসিক একটা কারণ আর ফলাফলের সম্পর্ক খুঁজে বের করেন, তখনই তিনি জেনারেলাইজেশন করছেন। আর ঠিক এইভাবেই ছড়ানো ছিটানো তথ্যগুলো একটা অর্থপূর্ণ গল্প হয়ে ওঠে। বিখ্যাত ঐতিহাসিক মার্ক ব্লক তো বলেছেনই যে জেনারেলাইজেশন করাটা ইতিহাসবিদদের কাজের একটা খুব জরুরি দিক। এটা কোনো শখের ব্যাপার নয়, এটা তাদের পেশারই অংশ। ভাবুন তো, এটা ছাড়া ইতিহাস কি হতো? শুধু কতগুলো আনকানেক্টেড ঘটনার একটা লিস্ট, তাই না? এখানে একটা মজার ব্যাপার আছে। সব জেনারেলাইজেশন কিন্তু এক রকমের হয় না, এরও বিভিন্ন লেভেল বা স্তর আছে। চলুন আমরা সেই 4টে স্তর একটু দেখে নিই, একদম বেসিক লেভেল থেকে শুরু করে একেবারে বড় বড় থিওরি পর্যন্ত। এই 4টে স্তরকে আমরা একটা পিরামিডের মতো করে ভাবতে পারি, যার একদম নিচে আছে সবচেয়ে সাধারণ কাজ, আর যত ওপরে উঠব ধারণাগুলো তত বড় আর জটিল হতে থাকবে। তো পিরামিডের একদম নিচের স্তরটা হলো লেবেলিং, মানে নাম দেওয়া। যেমন একজন ঐতিহাসিক যখন কোনো ব্যক্তিকে কৃষক বলছেন বা কোনো ঘটনাকে অর্থনৈতিক ঘটনা বলে চিহ্নিত করছেন, এটাই হলো লো লেভেল জেনারেলাইজেশন। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশৃঙ্খল তথ্যকে গোছানোর জন্য এটাই কিন্তু প্রথম আর সবচেয়ে দরকারি স্টেপ। এরপর আসে মিডল লেভেল। এখানে ঐতিহাসিকরা একটা নির্দিষ্ট বিষয়ের আরও গভীরে যান। যেমন ধরুন, পাঞ্জাবের কৃষক আন্দোলন কেন হয়েছিল? শুধু কি ফসলের দাম কমে গিয়েছিল বলে, নাকি এর পেছনে সামাজিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল? এই যে বিভিন্ন কারণগুলোকে এক সুতোয় বাঁধা, এটাই হলো মিডল লেভেল জেনারেলাইজেশন। এরপর আমরা চলে আসি পিরামিডের আরও ওপরে ওয়াইড লেভেলে। এটা হলো একদম টপ লেভেলের বিশ্লেষণ। ফার্নান্ড ব্রোদেল, এরিক হবসবম বা রমিলা থাপারের মতো বড় বড় ঐতিহাসিকরা এই স্তরে কাজ করেন। তারা একটা গোটা যুগ বা সমাজের চরিত্রটাকেই ব্যাখ্যা করেন। আমরা যে সামন্তবাদ বা পুঁজিবাদ, এসব বড় বড় কনসেপ্টের কথা বলি, সেগুলো কিন্তু এই স্তরে জেনারেলাইজেশনেরই ফল। সবশেষে আছে মেটা হিস্ট্রি। আচ্ছা, এটা কিন্তু ঠিক ইতিহাস চর্চার ভেতরে পড়ে না, এটা অনেকটা তার বাইরে। মেটা হিস্ট্রি চেষ্টা করে যে কোনো একটা বড় দার্শনিক তত্ত্ব দিয়ে পুরো মানব ইতিহাসকে ব্যাখ্যা করে ফেলার। কিন্তু সমস্যা হলো, এই তত্ত্বগুলো এতটাই বড় যে সেগুলোকে তথ্যের সাহায্যে প্রমাণ করা প্রায় অসম্ভব। তাই বেশিরভাগ ঐতিহাসিক এটাকে ঠিক ইতিহাস বলে মানতে চান না। এটা অনেকটা একটা চাবি দিয়ে সব তালা খোলার চেষ্টার মতো। এতক্ষণ তো আমরা জেনারেলাইজেশনের ভালো দিকগুলো দেখলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? এই শক্তিশালী হাতিয়ারটার কিন্তু কিছু বিপদও আছে। চলুন এবার সেই সমস্যাগুলো নিয়ে একটু কথা বলা যাক, কারণ এগুলো জানাও খুব জরুরি। এর বিরুদ্ধে মূলত 3টে বড় অভিযোগ ওঠে। 1 নম্বর, বলা হয় যে ইতিহাসের প্রত্যেকটা ঘটনাই ইউনিক, একদম আলাদা। তাহলে তাদের এক ক্যাটাগরিতে ফেলা কি ঠিক? 2 নম্বর, অনেক সময় জিনিসটাকে অতিরিক্ত সরল করে ফেলা হয়, যার ফলে আসল জটিলতাটা হারিয়ে যায়।
আর ৩ নম্বর, যেটা খুব বড় একটা অভিযোগ, তা হলো অনেক সময় ঐতিহাসিকরা আগে একটা থিওরি ঠিক করে নেন, তারপর সে থিওরিকে প্রমাণ করার জন্য তথ্য খোঁজেন, মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা আর কি। এই পক্ষপাতিত্বের একটা দারুণ উদাহরণ দেখুন। ব্রিটিশ ঐতিহাসিকরা যখন ভারতের মধ্যযুগ নিয়ে লিখতেন তখন তারা প্রায়ই বলতেন মুসলিম শাসন, অথচ তারা যখন নিজেদের শাসনকাল নিয়ে লিখতেন তখন কি সেটাকে খ্রিস্টান শাসন বলতেন? না। এখানে দেখুন কিভাবে একটা জেনারেলাইজেশনের পেছনে একটা নির্দিষ্ট মতাদর্শ লুকিয়ে থাকতে পারে। এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী উদাহরণ। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো, এবার একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক। দাদাভাই নওরুজির কথা ধরা যাক। তার চিন্তাভাবনা বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব যে জেনারেলাইজেশন কিভাবে একটা গভীর ছবি তুলে ধরতে পারে। দেখুন, নওরোজির চিন্তাভাবনার একটা বড় পরিবর্তন ঘটেছিল। 1873-এর আগে তিনি ছিলেন ব্রিটিশ শাসনের প্রশংসক, কিন্তু এর পরেই তিনি হয়ে উঠলেন এর কট্টর সমালোচক। আমরা যদি তার সব কথাকে একবারে দেখি তাহলে হয়তো এই পরিবর্তনটা গুলিয়ে যাবে, কিন্তু জেনারেলাইজেশন ব্যবহার করে আমরা তার চিন্তাকে দুটো ভাগে ভাগ করতে পারছি, আগের ন্যারোজি আর পরের ন্যারোজি। আর তখনই আমরা প্রশ্ন করতে পারি, কেন এই বদলটা হলো? এখানে জেনারেলাইজেশনের আসল শক্তি। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হল, একজন ছাত্র বা ইতিহাস নিয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে এই জেনারেলাইজেশন করার ক্ষমতাটা কিভাবে বাড়ানো যেতে পারে? চলুন কিছু টিপস দেখে নেওয়া যাক। আচ্ছা, এই যে বড় বড় ধারণাগুলো, এগুলো ঐতিহাসিকরা পান কোথা থেকে? এগুলো আসতে পারে আগের ঐতিহাসিকদের লেখা থেকে, আবার সমাজবিজ্ঞান বা অর্থনীতির মতো অন্য ডিসিপ্লিন থেকেও। কখনো বড় বড় থিওরি যেমন মার্কস বা ওয়েবারের থিওরি থেকেও আসে, এমনকি বর্তমান সময়কে দেখে বা নিজের জীবনের অভিজ্ঞতা থেকেও কিন্তু এই ধারণাগুলো জন্মায়। সোর্স আসলে অনেক। তাহলে এই দক্ষতা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? কয়েকটা জিনিস খুব জরুরি। ১. নিজের যুক্তিবোধকে কাজে লাগানো। ২. সহজ আর পরিষ্কার ভাষায় নিজের ভাবনাকে প্রকাশ করা। ৩. প্রশ্ন করার সাহস রাখা। কেন এমন হলো, কিভাবে হলো? আর অবশ্যই প্রচুর পড়াশোনা করা, শুধু ইতিহাসের বই নয়, সাহিত্যও পড়তে হবে। আর তার সাথে দরকার জীবনের অভিজ্ঞতা। এই সব কিছু মিলেই কিন্তু একটা ভালো বিশ্লেষণ তৈরি হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ইতিহাসবিদদের কথা তো ছাড়ুন, আমরা সবাই কিন্তু প্রতিদিন আমাদের চারপাশের দুনিয়াকে বোঝার জন্য অজান্তেই এরকম জেনারেলাইজেশন ব্যবহার করি। তো একটু ভেবে দেখুন তো, আজকের দুনিয়া নিয়ে আমাদের যে ধারণা, আমাদের যে মতামত, তার পেছনে কোন কোন লুকানো জেনারেলাইজেশন কাজ করছে।